ডিসি মার্ভেলকে খুব সহজে সিনেম্যাটিক ইউনিভার্সে হারিয়ে দিবে, কিন্তু এটা হবে কিভাবে? আমি বছরের পর বছর ধরে বলে আসছি যে যদি ডিসি এর আসল ক্ষমতা পুরোপুরি কাজে লাগানো হয় তাহলে সিনেম্যাটিক ইউনিভার্সের দৌড়ে ডিসিকে কেউ পেছনে ফেলতে পারবে না। আর আজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এই ক্ষমতা আসলে কেমন। আপনি নিশ্চয়ই অনেক ডিসি ভক্তের মুখে শুনেছেন যে ডিসি শুধুমাত্র সিনেম্যাটিক ইউনিভার্সে পিছিয়ে আছে, কিন্তু অ্যানিমেটেড সিরিজ, লাইভ অ্যাকশন সিরিজ, কমিক্স ও গেমের ক্ষেত্রে ডিসিকে সহজে কেউ টেক্কা দিতে পারে না, কারণ ডিসির গল্প বলার ধরন তাদের সিনেমা ছাড়া বাকি সব মাধ্যমে অসাধারণ থাকে। উদাহরণ হিসেবে ইয়াং জাস্টিস অ্যানিমেটেড সিরিজের কথাই ধরুন, যেখানে সিরিয়াসনেস অনেক লাইভ অ্যাকশন সিরিজের থেকেও বেশি ছিল। অ্যানিমেশন ডেডিকেশন দেখাতে ডিসি অনেক আগেই প্রমাণ করেছে জাস্টিস লিগ দি অ্যানিমেটেড সিরিজ দিয়ে। গেমের দুনিয়ায় ব্যাটম্যান আর্কাম অ্যাসাইলাম, আর্কাম সিটি, আর্কাম অরিজিনস নিয়ে আলাদা করে কিছু বলার দরকারই পড়ে না। শুধুমাত্র ইনজাস্টিস কমিক সিরিজের কথা বললেই হবে, যা মূল টাইমলাইনের অংশ না, তবু ডিসি এই গল্পকে এতটা বিশদে এক্সপ্লোর করেছে যে এটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিসিকে নিয়ে যেহেতু এতগুলো ভালো কথা বলে ফেলেছি, সো চলুন শুরু করি আজকের ভিডিও। অল স্টার সুপারম্যান। গ্র্যান্ট মরিসন যখন কমিক কনে সুপারম্যানের পোশাক পরে একজনকে বিশ্রামে বসে থাকতে দেখেছিলেন, তখনই তার মাথায় অল স্টার সুপারম্যান লেখার আইডিয়া আসে। ঠিক সেই পোজে কমিক কভারে সুপারম্যানকে ম্যাগের উপর বসে থাকতে দেখা যায়। কিন্তু এই পোজের বিশেষত্ব কি? এতে সুপারম্যান পুরোপুরি রিল্যাক্স দেখাচ্ছে। এমন এক হিরো যাকে কেউ আঘাত করতে পারবে না, এমনটাই তো হওয়া উচিত, তাই না? কিন্তু গল্পটা শুরু হয় এক অদ্ভুত মত দিয়ে। সুপারম্যানের হাতে মাত্র 1 বছর সময় আছে বেঁচে থাকার। এই 1 বছরে সে কি করবে? সে তার গোপন পরিচয় লুইসকে জানিয়ে দেয়। সে তার উইল লিখে যায়, লেক্স লুথরকে বোঝানোর চেষ্টা করে যে আসল সুপারম্যান হওয়ার অর্থ কী। আর শেষ পর্যন্ত সে সূর্যের শক্তির সাথে একত্র হয়ে সূর্যকে পুনরুজ্জীবিত করতে নিজের সোলার কনসাসনেসে রূপান্তরিত হয়। জেমস গান আসন্ন সুপারম্যান মুভিও এই গল্পে অনেক উপাদানকে অ্যাডপ্ট করছে, এবং এটিই প্রমাণ করে যে ডিসি এর কমিক গল্পের গভীরতা কতটা অসাধারণ। সেকেন্ড যে স্টোরিটা হবে সেটা হচ্ছে জাস্টিস লিগ ডার্কসাইড ওয়ার। এটি এমন একটি স্টোরি যেখানে শক্তির মাত্রা একদম সর্বোচ্চ পর্যায়ে। একদিকে অ্যাপোক্যালিপসের দেবতা ডার্কসাইড, অন্যদিকে ইউনিভার্স ধ্বংসকারী অ্যান্টিমনিটর, আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে জাস্টিস লিগ, যাদের লড়াই পৃথিবীটা ধ্বংস হতে যাচ্ছে। এই গল্পের ভেতরে এতগুলো লেয়ার আছে যে এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, বরং নতুন নতুন গডদের সৃষ্টি এবং তাদের মধ্যকার সংঘর্ষ গল্পও বটে। এমন একটি কাহিনী যদি সিনেম্যাটিক ইউনিভার্সে ঠিকঠাকভাবে তুলে ধরা হয়, তবে ডিসি তার প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে দেবে। আর এই স্টোরিকে খুব সহজেই মাল্টিপল ফেজেসে ফেলানো যাবে, যেখানে ফেজ 1-এ আমরা দেখব জাস্টিস লিগ ভার্সেস ডার্কসাইডকে, ফেজ 2-তে দেখব জাস্টিস লিগ ভার্সেস ক্রাইম সিন্ডিকেটকে, এবং ফেজ 3-তে দেখব ডার্কসাইড ওয়ার। এভাবে ডিসি চাইলে ডার্কসাইড ওয়ার স্টোরিকে কাজে লাগিয়ে পুরো একটা সাগাকে দেখাইতে পারে। 3 নম্বর যে স্টোরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনজাস্টিস। এমন কমিক্সের সংখ্যা খুবই কম যা শুধুমাত্র একটি গেমের প্রচারের জন্য তৈরি হয় এবং তারপর সেটা একটি বিশাল কমিক ইউনিভার্সে পরিণত হয়। ইনজাস্টিস শুরু হয় একটি সাধারণ প্রশ্ন থেকে, কি হবে যদি সুপারম্যান বিশ্বশান্তি সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নেয়? এরপর আমরা দেখতে পাই সুপারম্যান একসময় এক নায়ক হয়ে ওঠে। ব্যাটম্যান তাকে থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, যেখানে পুরো ইনজাস্টিস স্টোরি 5 বছর যাবৎ চলে। যেখানে ইয়ার 1-এ ব্যাটম্যান এমন একটা পিল তৈরি করে যাতে তারও সুপার পাওয়ার থাকে। ইয়ার 2-তে সুপারম্যানের বিরুদ্ধে ল্যান্টার্ন কর্পস আসে। ইয়ার 3-তে ম্যাজিক ইউজার্সরা ব্যাটম্যানকে সাহায্য করতে নামে। ইয়ার 4-এ গডসরা আসে, আর ইয়ার 5-এ সুপারভিলেন্সরা আজাদ হয়ে যায়। ডিসি এর গল্পের গভীরতা বোঝানোর জন্য এই সিরিজেই যথেষ্ট। এই কাহিনী এতটাই ফাস্ট ফরওয়ার্ডের যে এটিকে সিনেমার চেয়েও সিরিজ হিসেবে তৈরি করাই ভালো। এরপরে স্টোরি হবে জাস্টিস লিগ টাওয়ার অফ ব্যাবেল। জাস্টিস লিগ আর অ্যাভেঞ্জার্সদের মধ্যে পার্থক্য কী? অ্যাভেঞ্জার্স সাধারণ মানুষের মাঝে কিছু গডসের অস্তিত্ব আছে, কিন্তু জাস্টিস লিগ হলো দেবতাদের মাঝে কিছু মানুষের গল্প। এই গল্পে ব্যাটম্যান প্রতিটি সুপার হিরোদের উইকনেস নোট করে রাখে, যাতে ভবিষ্যতে কেউ নিয়ন্ত্রণ হারালে তাকে থামানো যায়। কিন্তু এই তথ্য রাসেল গুলের হাতে পড়ে যায় এবং সেই দুর্বলতাগুলোকে সুপার হিরোদের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে। এমনকি এর উপর ভিত্তি করে জাস্টিস লিগ ডুম নামে একটি অসাধারণ অ্যানিমেটেড মুভিও বানানো হয়েছে। আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তাহলে কথা হচ্ছে ডিসির আসল সমস্যা কোথায়? ডিসি এর অসংখ্য মাস্টারপিস গল্প থাকার পরও কেন তাদের সিনেমা এত দুর্বল হয়? কারণ তাদের গল্পগুলোকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না। উদাহরণস্বরূপ ডেথ অফ সুপারম্যান কমিকটি যখন বের হয়েছিল তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সংবাদপত্র, টিভি, নিউজ চ্যানেল সব জায়গায় এটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এক ইস্যুর 5 মিলিয়ন কপি পর্যন্ত বিক্রি হয়েছিল শুধুমাত্র এই ঘটনার কারণে। কিন্তু এক সিনেমায় সুপারম্যানকে মেরে ফেলা হলো, আর পরের সিনেমায় তাকে ফিরিয়ে আনা হলো। এতে দর্শকের মনে কোনো আবেগের প্রভাব পড়ার সুযোগই থাকলো না। আর যদি আপনারা সঠিক গল্পের উদাহরণ হিসেবে চান, তাহলে আমি বলবো জোকার মুভির কথা। জোকার মুভিটি প্রমাণ করেছে সঠিকভাবে গল্প বললে দর্শক তা গ্রহণ করবেই। টড ফিলিপস এই মুভিতে ফ্র্যাঙ্ক মিলারের দি কিলিং জোক এবং দি ডার্ক নাইট রিটার্নস থেকে অনুপ্রাণিত হয়েছিল, যা এই চলচ্চিত্রকে মাস্টারপিসে পরিণত করে। তাহলে এখন কি? ডিসির সবচেয়ে বড় সুবিধা হলো তারা নিজেদের চরিত্র ব্যবহার করতে কোনো বাধার সম্মুখীন হয় না।
জেমস গান তার নতুন ডিসিইউতে এই কারণে একসাথে এত চরিত্র আনতে পিছপা হচ্ছেন না। অন্যদিকে মার্ভেল স্টুডিওস তাদের অনেক চরিত্রের রাইট না থাকার পরও অসাধারণভাবে সিনেম্যাটিক ইউনিভার্স গড়ে তুলেছে, কিন্তু ডিসির হাতে নিজেদের সম্পূর্ণ ইউনিভার্সের নিয়ন্ত্রণ থাকার পরও তারা এখনও উপযুক্ত পরিচালকের অভাবে পিছিয়ে আছে। আমাদের শুধু এমন একজন দরকার যে ডিসির গল্পগুলোকে সত্যিকারে ভালোবাসতে পারে এবং সেগুলোকে যথাযথভাবে সম্মান করতে পারে। আপনার যদি ডিসির গভীরে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি আপনাদেরকে কমিক বাংলা নিউ 52 ইউনিভার্সের কমিকগুলো দেখার জন্য পরামর্শ দেবো। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।